সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করি। আপনি কি জানেন সিরিয়ার বাশার আল আসাদ নিউক্লিয়ার বোমা বানাতে চেয়েছিল? সিরিয়ার সাইট 99, সিরিয়ার মাটির নিচে পোতা এক পারমাণবিক আতঙ্ক। 2000 সালের দিকে সিরিয়ার যে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইসরায়েলের বিরুদ্ধে একটি নিউক্লিয়ার ডিটারেন্স তৈরি করতে চেয়েছিলেন। ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার সামনে সিরিয়া ছিল যেন নগ্ন। তাই আসাদ সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন উত্তর কোরিয়ার দিকে। উত্তর কোরিয়ার কারিগরি সহায়তায় সিরিয়ার উত্তর পূর্ব প্রান্তের দেইর আজ-জোর মরুভূমিতে গড়ে উঠতে শুরু করে আল কিবার নামের এক গোপন স্থাপনা। এটি কোনো সাধারণ কারখানা ছিল না, বরং এটি ছিল একটি গ্যাস কুলড গ্রাফাইট মডারেটেড নিউক্লিয়ার রিঅ্যাক্টর। উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন চুল্লির মতোই, যা পরমাণু অস্ত্র উপযোগী প্লুটোনিয়াম উৎপাদনের জন্য ডিজাইন করা হয়েছিল, এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী ছিল না। ইরানের একজন প্রাক্তন উপপ্রতিরক্ষা মন্ত্রী, যিনি পালিয়ে গিয়ে পশ্চিমা গোয়েন্দাদের জানান, ইরান এই প্রকল্পে প্রায় $1 থেকে $2 বিলিয়ন অর্থায়ন করছিল। এই প্রকল্পের পেছনে ইরান জড়িত ছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে। কিছু প্রতিবেদনে, যেমন ডার স্পিগেল, ইরানের সম্ভাব্য জড়িত থাকার কথা বললেও মার্কিন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে শুধু সিরিয়া ও উত্তর কোরিয়ার জড়িত থাকার কথা স্বীকার করেছে। ইরান এই প্রকল্পে $1 থেকে $2 বিলিয়ন অর্থায়ন করেছে এমন দাবি এখনো প্রমাণিত নয়। 2007 সালের মধ্যে আল কিবাব চুল্লিটি চালু হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু অন্যদিকে আমেরিকা ইসরায়েলের গোয়েন্দারাও ঘুমিয়েছিল না। 2004 সাল থেকেই মার্কিন গোয়েন্দা ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো সিরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সন্দেহজনক যোগাযোগ শনাক্ত করেছিল, কিন্তু নিশ্চিত প্রমাণ মেলে 2007 সালের মার্চে অস্ট্রিয়ার ভিয়েনায়। যদিও কিছু সূত্র দাবি করে যে এর আগে 2006 এর শেষে লন্ডনেও গোয়েন্দা কার্যক্রম চালানো হয়েছিল। 2007 সালের মার্চে ভিয়েনায় আইইএই এর এক বোর্ড সভায় যোগ দিতে যান সিরিয়ার পরমাণু শক্তি কমিশনের প্রধান ইব্রাহিম ওসমান। সঙ্গে করে নিয়ে যান নিজের ল্যাপটপ, যেখানে ছিল আল কিবার প্রকল্পের নির্মাণ পর্যায়ের শত শত ছবি, নকশা আর চিঠিপত্র। কেন তিনি এত স্পর্শকাতর তথ্য নিয়ে বিদেশ সফরে গিয়েছিলেন তা আজও রহস্য। মোসাদের গোয়েন্দারা ওসমানের ডিভাইস থেকে ছবি ও তথ্য সংগ্রহ করেছিল। কিছু সূত্র, যেমন নিউ ইয়র্কার, হারেজ, তারা বলে 2007 সালের মার্চে ভিয়েনায় হোটেল থেকে এই তথ্য নেওয়া হয়। আবার অন্য সূত্র, ডার স্প্যাগেল, দ্য সানডে টাইমস, তারা জানায় 2006 এর শেষে লন্ডনে তার ল্যাপটপে ট্রোজান ইনস্টল করা হয়েছিল। সেই ছবিগুলোর একটিতেই ধরা পড়ে চূড়ান্ত প্রমাণ। ওসমান দাঁড়িয়ে আছেন উত্তর কোরিয়ার পরমাণু বিজ্ঞানী চন চিবুর পাশে, যিনি উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন চুল্লির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। একটা মুহূর্তের জন্য বিবেচনা করা হয়েছিল ইব্রাহিম ওসমানকে কি চিরতরে সরিয়ে দেওয়া উচিত। শেষমেশ সিদ্ধান্ত হয় না, কারণ একটা লাশ প্রশ্ন তুলবে, আর তাতে সিরিয়ার আসাদ সরকার সতর্ক হয়ে যাবে। তার চেয়ে বরং একজন জীবিত মানুষ, যে কিছুই টের পায়নি, রেখে দেবে গোপনীয়তার সিলমোহর অক্ষত। ওসমান হোটেল থেকে বেরিয়ে যান কিছু না জেনেই। তার ব্যাগেই তখন লুকিয়েছিল তার নিজের দেশের সবচেয়ে বড় গোপন কথা, যা এখন মোসাদের হাতে। কিন্তু এটাও নিশ্চিত নয় যে ওসমান নিজে থেকেই তথ্য ফাঁস করতে চেয়েছিলেন কিনা, নাকি এটা শুধু বোকামি ছিল, নাকি দেশের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি। ইসরায়েল চূড়ান্ত প্রমাণ পেয়েই সিরিয়ার গোপন পরমাণু চুল্লিতে হামলার পরিকল্পনা করতে শুরু করে। তথ্য হাতে পেয়ে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট 3 সদস্যের এক গোপন প্যানেল বসায়, যার নেতৃত্বে ছিল জেনারেল ইয়াকব আমিদ্রো। 6 মাসের যাচাই শেষে সিদ্ধান্ত আসে এটা শুধু সিরিয়া উত্তর কোরিয়ার প্রকল্প নয়, ইরানও এর সঙ্গে জড়িত, যদিও অর্থায়নের বিষয়টি প্রমাণিত নয়। কিন্তু সিরিয়ায় হামলার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পিছিয়ে যায়। পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি সে নিতে রাজি ছিল না। ওলমার্টের সামনে তখন দুটো পথ: নীরব থাকা অথবা 81 সালে মেনাকেম বেগিনের বেঁধে দেওয়া নীতি মেনে চলা, যেটা হলো কোনো শত্রু রাষ্ট্রকে গণবিধ্বংসী অস্ত্র বানাতে দেওয়া হবে না, মিত্ররাজি থাকুক বা না থাকুক। ওলমার্ট বেছে নেয় দ্বিতীয় পথ, একাই তারা হামলা করবে। 2007 সালের 6 সেপ্টেম্বর রাতে অপারেশন অর্চার্ড শুরু হয়। ইসরায়েলি F-15 ও F-16 যুদ্ধ বিমানের একটি বহর, প্রায় 8টি বিমান, যাতে ছিল প্রায় 17 টন বিস্ফোরক, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ইলেকট্রনিক জ্যামিং ব্যবহার করে অন্ধ করে দিয়ে আল কিবারকে ধ্বংসস্তূপে পরিণত করে। একটি বিমানও হারায়নি ইসরায়েল। ইসরায়েল 11 বছর এই হামলার দায় স্বীকার করেনি। 2018 সালের 21শে মার্চ গিয়ে
তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে আল-কিবার ছিল প্লুটোনিয়াম উৎপাদনকারী একটি চুক্তি যা তারা ধ্বংস করেছিল। দামেস্ক প্রথম থেকেই সব অস্বীকার করে যায়। বুলডোজার নামিয়ে ধ্বংসস্তূপের উপর মাটি চাপা দিয়ে জায়গাটা সমতল করে ফেলা হয়, যেন কিছুই ছিল না সেখানে কখনো। কিন্তু 2008 সালে IAEA পরিদর্শকরা যখন পরিবেশগত নমুনা নেয়, তাতে ধরা পড়ে প্রক্রিয়াজাত ইউরেনিয়ামের স্পষ্ট ছাপ। অথচ বেসামরিক কোনো কারখানায় এই ছাপ থাকার কথা না। পরবর্তীকালে IAEA নিশ্চিত করে যে এটি একটি রিঅ্যাক্টর ছিল। তবুও বছরের পর বছর সিরিয়া প্রশ্নের জবাব এড়িয়ে যায়। 2011 সালে শেষবারের মতো IAEA সিরিয়ায় ঢোকার সুযোগ পায়। তারপর তাদের জন্য দরজা বন্ধ হয়ে যায় দীর্ঘ 14 বছরের জন্য। চুল্লি গুড়িয়ে গেলেও প্রকল্পের সব চিহ্ন মুছে যায়নি। আল-কিবাবের গবেষণাগার আর গুদামে তখনও পড়ে ছিল ইয়েলো কেক বা হলুদ কেক, ইউরেনিয়াম আকরিক থেকে তৈরি গুঁড়ো। এই গুঁড়ো দিয়ে সরাসরি বোমা বানানো যায় না, কিন্তু সাধারণ বিস্ফোরকের সঙ্গে মিশিয়ে একটা নির্দিষ্ট এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে দেওয়া যায়, যাকে বলা হয় ডার্টি বোমা। কোনো পারমাণবিক বিস্ফোরণের দরকার নেই, শুধু বাতাসেই ছড়িয়ে যাবে আতঙ্ক। এই অবশিষ্টাংশ, ইয়েলো কেক ও অন্যান্য রেসিডিউ, সরিয়ে রাখা হয় এক গোপন আন্ডারগ্রাউন্ড বাংকারে, যার কোড নেম সাইট 99। এই নামটা অবশ্য ইসরায়েলি রাখে। বছরের পর বছর জায়গাটা পড়ে থাকে বিস্মৃতির অন্ধকারে, কেউ মনে রাখেনি, অন্তত 2024 সালের ডিসেম্বর মাসের আগ পর্যন্ত। 8ই ডিসেম্বর 2024, 2 দশকের আসাদ শাসন ভেঙে পড়ে রাতারাতি। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল সারার বাহিনী দামেস্কে ঢুকে পড়ে। শহর জুড়ে বিশৃঙ্খলা, কে বন্ধু কে শত্রু বোঝা দায়। ঠিক এই বিশৃঙ্খলার মধ্যেই ইসরায়েল একটা ঝুঁকি নেয় সবার আগে। নতুন সরকার তখনও শপথই নেয়নি, তার আগেই ইসরায়েলি জঙ্গি বিমান আকাশে ওড়ে এবং বোমা ফেলে সাইট 99-এর প্রবেশ পথ খুলবে। উদ্দেশ্য একটাই, যেই এখন ক্ষমতায় আসুক, যেই অস্ত্রের খোঁজে থাকুক, কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। সারা সিরিয়া জুড়েই ইসরায়েল হামলা চালায় এবং সিরিয়ার বিভিন্ন অস্ত্র ভাণ্ডার ধ্বংস করে দেয়। 2025 সালের 4 ও 5 জুন IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিজে দামেস্কে যান এবং প্রেসিডেন্ট আল সারার মুখোমুখি হন, যা আসাদ জমানার কল্পনাই করা যেত না। তাই ঘটে যায় কয়েক ঘন্টায়। আল-কিবার সহ 4টি স্পর্শকাতর স্থানে তাৎক্ষণিক প্রবেশাধিকার পেয়ে যায় IAEA এর পরিদর্শকরা। আল সারা নিজেই গ্রোসিকে বলে ভবিষ্যতে সিরিয়া বেসামরিক পরমাণু জ্বালানি নিয়ে ভাবতেও রাজি না। সেই বছরের সেপ্টেম্বরে আসে আরেকটা ধাক্কা। আল-কিবারের সঙ্গে যুক্ত মার্জ আস সুলতান নামের একটি জায়গা থেকে নেয়া পরিবেশগত নমুনায় IAEA মানবসৃষ্ট প্রাকৃতিক ইউরেনিয়াম কণা শনাক্ত করে, যা ইউরেনিয়াম রূপান্তর বা জ্বালানি তৈরির ইঙ্গিত দেয়। বছরের পর বছরের সন্দেহ যেন বৈজ্ঞানিকভাবেই সত্য প্রমাণিত হয়, কিন্তু ক্যামেরার সামনে যা দেখা যাচ্ছিল তার আড়ালে চলছিল সম্পূর্ণ অন্য এক খেলা। 1 বছরেরও বেশি সময় ধরে ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা পরিষদ ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে চলে নিঃশব্দ এক আলোচনা। বিষয়, সাইট 99-এ পড়ে থাকা তেজস্ক্রিয় ভাণ্ডারের কি হবে। ইসরায়েল স্পষ্ট করে দেয় এই উপাদান সিরিয়ার মাটিতে থাকতে দেওয়া তারা কোনোভাবেই মেনে নেবে না। হুমকিও দেওয়া হয় খোলাখুলি, উপাদান না সরালে বা সিরিয়া সেটায় হাত দেওয়ার চেষ্টা করলে আকাশ থেকে আবার আঘাত নেমে আসতে পারে। তারপর আসে এই পুরো গল্পের সবচেয়ে অদ্ভুত মোড়, যখন ওয়াশিংটন শেষমেশ বিষয়টা সরাসরি দামেস্কের সামনে তোলে। উত্তর আসে এমন, সিরিয়ার নতুন সরকার নিজেই জানত না যে সাইট 99-এ এখনো পারমাণবিক উপাদান পড়ে আছে। ভাবুন তো, 3টি দেশ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সিরিয়া। অথচ এই গোপন সত্য জানত হাতে গোনা কয়েকজন মাত্র মানুষ। যে সরকার এই ভাণ্ডারের মালিক, সেই সরকারই ছিল অন্ধকারে। একজন মার্কিন কর্মকর্তা পরে বলেন, আসাদ পরবর্তী সিরিয়ার সঙ্গে কাজ করাটা আসলে ভালোই গেছে। নতুন সরকার বিশ্বাসযোগ্য সহযোগী হয়ে উঠেছে। কিন্তু পর্দার আড়ালে চলছিল আরেক লড়াই। 2026 সনের জুলাইয়ে ইসরায়েলি গোয়েন্দারা সাইট 99-এর আশেপাশে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তাদের আশঙ্কা হয় সিরিয়ার নতুন সরকার হয়তো নিজেরাই এই উপাদান হস্তগত করার চেষ্টা করছে এবং তাতে তুরস্ক হয়তো সহায়তা করছে। ইসরায়েল স্পষ্ট হুমকি দেয়, উপাদান সরানো না হলে তারা আবারও সামরিক পদক্ষেপ নেবে। সংকটের মুহূর্তে ট্রাম্প প্রশাসন মধ্যস্থতা করে, ইসরায়েলকে একতরফা পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানানো হয়। ফলশ্রুতিতে প্রায় 3 সপ্তাহ আগে, মানে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে, IAEA ও সিরিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী সাইট 99-এর সব পারমাণবিক অবশিষ্টাংশ আন্তর্জাতিক তত্ত্বাবধানে সরিয়ে নেওয়া হবে। চলতি বছর শেষের আগেই এই প্রক্রিয়া শেষ হওয়ার আশা করা যাচ্ছে।
আহমেদ আল সারা কূটনৈতিকভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন ঠিকই, কিন্তু ধীরে ধীরে সিরিয়ার জনগণ চাপা পড়ছে ইসরায়েলি বুটের নিচে। আর এখন ইসরায়েলি সাংবাদিক একজন, যিনি আমেরিকান এক্সিওস পত্রিকায় লিখেন, তিনি এক্সে পোস্ট করে জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসন সিরিয়া ও ইসরায়েলের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএইএ শীঘ্রই সিরিয়া একটি গোপন স্থান থেকে পারমাণবিক উপাদান সরিয়ে নেবে। আপনার মতামত কি? কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।